গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ 10ম পর্ব। সর্বজয়ার মৃত্যুর পর কিছুকাল অপু এক অদ্ভুত মনোভাবের সহিত পরিচিত হইল। প্রথম অংশটা আনন্দ মিশ্রিত। এমনকি মায়ের মৃত্যুর সংবাদ প্রথম যখন সে তেলিবাড়ির তারের খবরে জানিল, তখন প্রথমটা তাহার মনে একটা আনন্দ, একটা যেন মুক্তির নিঃশ্বাস, একটা বাঁধন ছেঁড়ার উল্লাস অতি অল্পক্ষণের জন্যে নিজের অজ্ঞাত সারে। তাহার পরই নিজের মনোভাবে তাহার দুঃখ ও আতঙ্ক উপস্থিত হইল। এ কি, সে চায় কি? মা যে নিজেকে একেবারে বিলোপ করিয়া ফেলিয়াছিল তাহার সুবিধার জন্যে, মা কি তাহার জীবন পথের বাধা? কেমন করিয়া সে এমন নিষ্ঠুর, এমন হৃদয়হীন? তবুও সত্যকে সে অস্বীকার করিতে পারিল না। মাকে এত ভালোবাসিত তো, কিন্তু মায়ের মৃত্যুর সংবাদটা প্রথমে যে একটা উল্লাসের স্পর্শ মনে আনিয়াছিল, ইহা সত্য, তাহাকে উড়াইয়া দিবার উপায় নাই। তাহার পর সে বাড়ি রওনা হইল। উলা স্টেশনে নামিয়া হাঁটিতে শুরু করিল। এই প্রথম এই পথে সে যাইতেছে যেদিন মা নাই। গ্রামে ঢুকিবার আগে আধমজা কোদলা নদী, এই সময় হাঁটিয়া পার হওয়া যায়। এরই তীরে কাল মাকে সবাই দাহ করিয়া গিয়াছে। বাড়ি পৌঁছিল বৈকালে। এই সেদিন বাড়ি হইতে গিয়াছে, মা তখনও ছিল। ঘরে তালা দেওয়া, চাবি কাহাদের কাছে? বোধহয় তেলিবাড়ি ওরা লইয়া গিয়াছে। ঘরের পৈঠায় অপু চুপ করিয়া বসিয়া রহিল। উঠানের বাহিরে আগড়ের কাছে এক জায়গায় পোড়া খড় জড়ো করা। সেদিকে চোখ পড়িতেই অপু শিহরিয়া উঠিল। সে বুঝিয়াছে, মাকে যাহারা সৎকার করিতে গিয়াছিল, দাহ অন্তে তাহারা কাল এখানে আগুন ছুঁইয়া নিমপাতা খাইয়া শুদ্ধ হইয়াছে। প্রথাটা অপু জানে। মা মারা গিয়াছে এখনো অপুর বিশ্বাস হয় নাই। 21 বৎসরের বন্ধন মন এক মুহূর্তে টানিয়া ছিঁড়িয়া ফেলিতে পারে নাই। কিন্তু পোড়া খড়গুলোতে নগ্ন রূঢ় নিষ্ঠুর সত্যটা, মা নাই, মা নাই। বৈকালের কি রূপটা! নির্জন নিরালা, কোনো দিকে কেহ নাই। উদাস পৃথিবী, নিস্তব্ধ বিবাগী রাঙা রোদন ভরা আকাশটা। অপু অর্থহীন দৃষ্টিতে পোড়া খড়গুলার দিকে চাহিয়া রহিল। কিন্তু মায়ের গায়ের কাঁথাখানা উঠানের আলনায় মেলিয়ে দেওয়া কেন? কাঁথাখানা মায়ের গায়ে ছিল, সঙ্গেই তো যাওয়ার কথা। অনেক দিনের কাঁথা, নিশ্চিন্দপুরের আমলের, মায়ের হাতে সেলাই করা, কলকা কাটা রাঙা সুতার কাজ। কতক্ষণ সে বসিয়াছিল সে জানে না। রোদ প্রায় পড়িয়া আসিল। তেলিবাড়ির বড় ছেলে নাদুর ডাকে চমক ভাঙিতেই সে তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। ম্লান হাসিয়া বলিল, এই যে আমার ঘরের চাবিটা তোমাদের বাড়ি? নাদু বলিল, কখন এলে? এখানে বসে একলাটি? বেশ তো দাদা ঠাকুর, এসো আমাদের বাড়ি। অপু বলিল, না ভাই, তুমি চাবিটা নিয়ে এসো। ঘরের মধ্যে দেখি জিনিসগুলোর কি ব্যবস্থা। চাবি দিয়া নাদু চলিয়া গেল। বলিল, ঘর খুলে দেখো, আমি আসছি এক্ষুনি। অপু ঘরে ঢুকিল। তক্তপোষের ওপর বিছানা নাই, বালিশ মাদুর কিছুই নাই। শূন্য তক্তপোষটা পড়িয়া আছে। তক্তপোষের তলায় একটা পাথরের খোড়ায় কি ভেজানো। খোড়াটা হাতে তুলিয়া দেখিল, চিরতা না নিমছাল কি ভেজানো। মায়ের ওষুধ। বাহিরে পায়ের শব্দ শোনা গেল। কে বলিল, ঘরের মধ্যে কে? খোড়াটা তক্তপোষের কোণে নামাইয়া রাখিয়া বাহিরে দাওয়ায় আসিল। নিরুপমা দিদি। নিরুপমাও অবাক, গালে আঙুল দিয়ে বলিল, তুমি কখন এলে ভাই? কই, কেউ তো বলেনি। অপু বলিল, না, এই তো এলাম, এখনো আধ ঘন্টা হয়নি। নিরুপমা বলিল,
আমি বলি, রোদ পড়ে গিয়েছে, কাঁথাটা কেচে মেলে দিয়ে এসেছি বাইরে, যাই কাঁথাখানা তুলে রেখে আসি কুণ্ডুদের বাড়ি। তাই আসছি। অপু বলিল, কাঁথাখানা মায়ের গায়ে ছিল নানিরুদি। কোথায়? পরশু রাতে তো তার। পরশু বিকেলে বড় বউকে বলেছেন, কাঁথাখানা সরিয়ে রাখো মা, ও আমার অপুর জন্যে, বর্ষাকালে কলকাতা পাঠাতে হবে। সেই পুরনো তুলো জমানো কালো কম্বলটা ছিল, সেইখানা গায়ে দিয়েছিলেন। তিনি আবার প্রাণ ধরে তোমার কাঁথা নষ্ট করবেন? তাই কাল যখন ওরা তাকে নিয়ে থুয়ে গেল, তখন ভাবলাম, রোগীর বিছানায় ছিল তো কাঁথাখানা, জল কাঁচা করে রোদে দিই। কাল আর পারিনি, আজ সকালে ধুয়ে আলনায় দিয়ে গেলাম। তাই এসো আমাদের বাড়ি, ওসব শুনবো না, মুখ শুকনো, হবিষ্যি হয়নি, এসো। নিরুপমার আগে আগে সে কলের পুতুলের মতো তাদের বাড়ি গেল। সরকার মহাশয় কাছে ডাকিয়া বসাইয়া অনেক সান্ত্বনার কথা বলিলেন। নিরুদি কি করিয়া মুখ দেখিয়া বুঝিল খাওয়া হয় নাই। নাদুও তো ছিল, কই কোনো কথা তো বলে নাই। সন্ধ্যার পর নিরুপমা একখানা রেকাবিতে আখ ও ফলমূল কাটিয়ে আনিল। একটা কাঁসার বাটিতে কাঁচা মুগের ডাল ভেজা, কলা ও আখের গুড় দিয়া নিজে একসঙ্গে মাখিয়ে আনিয়াছে। অপু কারুর হাতে চটকানো জিনিস খায় না, ঘেন্না ঘেন্না করে, কিন্তু আজ নিরুদির হাতে খাইতে তাহার দ্বিধা রহিল না। প্রথমটা মুখে তুলিতে একটুখানি গা কেমন করিতেছিল, তারপর 2-1 গ্রাস খাইয়া মনে হইল সম্পূর্ণ স্বাভাবিক আস্বাদিত, নিজের হাতে বা মায়ের হাতে মাখিলে যা হইত তাই। পরদিন হবিষ্যের সময় নিরুপমা গোয়ালের সব জোগাড় যন্ত্র করিয়া অপুকে ডাক দিল। উনুনে ফুঁ পাড়িয়া কাঠ ধরাইয়া দিল। ফুটিয়া উঠিলে বলিল, এইবার নামিয়ে ফেলো ভাই। অপু বলিল, আর একটু না নিরুদি? নিরুপমা বলিল, নামাও দেখি, ও হয়ে গিয়েছে, ডাল বাটাটা জুড়োতে দাও। সব মিটিয়া গেলে সে কলিকাতায় ফিরিবার উদ্যোগ করিল। সর্বজয়ার জাঁতিখানা, সর্বজয়ার হাতে সই করা খান 2 মানি অর্ডারের রসিদ চালের বাতায় গোঁজা ছিল, সেগুলি, সর্বজয়ার নখ কাটিবার নরুনটা পুঁটলির মধ্যে বাঁধিয়া লইল। দোরের পাশে ঘরের কোণে সেই তাকটা। আসিবার সময় সেদিকে নজর পড়িল। আচার ভরা ভাঁড়, আমসত্ত্বের হাঁড়িটা, কুলচুর, মায়ের গঙ্গা জলের পিতলের ঘটি সবই পড়িয়াছে। যে যত ইচ্ছা খুশি খাইতে পারে, যাহা খুশি ছুঁইতে পারে, কেহ বকিবার নাই, বাধা দিবার নাই। তাহার প্রাণ ডুকরিয়া কাঁদিয়া উঠিল। সে মুক্তি চায় না, অবাধ অধিকার চায় না। তুমি এসে শাসন করো, এসব ছুঁতে দিও না, হাত দিতে দিও না। ফিরে এসো মা, ফিরে এসো। কলিকাতায় ফিরিয়া আসিল, একটা তীব্র ঔদাসীন্য সব বিষয়ে, সকল কাজে, এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক নির্জনতার ভাবটা। পরীক্ষা শেষ হইয়া গিয়াছিল, কলিকাতায় থাকিতে এক দণ্ডও ইচ্ছা হয় না। মন পাগল হইয়া ওঠে, কেমন যেন পালাই পালাই ভাব হয় সর্বদা, অথচ পালাইবার স্থান নাই। জগতে সে একেবারে একাকী, সত্য সত্যই একাকী। এই ভয়ানক নির্জনতার ভাব এক এক সময় অপুর বুকে পাথরের মতো চাপিয়া বসে, কিছুতেই সেটা সে কাটাইতে পারে না। ঘরে থাকা তাহার পক্ষে তখন আর সম্ভব হয় না। গলিটার বাহিরে বড় রাস্তা, সামনে গোল দিঘি, বৈকালে গাড়ি মোটর, লোকজন, ছেলে মেয়ে। বড় মোটর গাড়িতে কোনো সম্ভ্রান্ত গৃহস্থের মেয়েরা বাড়ির ছেলে মেয়েদের লইয়া বেড়াইতে বাহির হইয়াছে। অপুর মনে হয় কেমন সুখী পরিবার, ভাই বোন, মা, ঠাকুমা, পিসিমা, রাঙাদি, বরদা, ছোট কাকা। যাহাদের থাকে তাহাদের কি সব দিক দিয়ে এমন করিয়া ভগবান দিয়া দেন? অন্যমনস্ক হইবার জন্যে এক একদিন সে ইউনিভার্সিটি ইনস্টিটিউটের লাইব্রেরিতে গিয়া বিলাতি ম্যাগাজিনের পাতা উল্টাইয়া থাকে, কিন্তু কোথাও বেশিক্ষণ বসিবার ইচ্ছা হয় না। শুধুই কেবল এখানে ওখানে, ফুটপাথ হইতে বাসায়, বাসা হইতে ফুটপাথে। এক জায়গায় বসিলেই শুধু মায়ের কথা মনে আসে। উঠিয়া ভাবে, গোলদিঘিতে আজ সাঁতারের ম্যাচের কি হলো দেখে আসি বরং।
কলিকাতায় থাকিতে ইচ্ছা করে না। মনে হয় বাহিরে কোথাও চলিয়া গেলে শান্তি পাওয়া যাইত। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, পাহাড়ে, জঙ্গলে, হরিদ্বারে, কেদার বদ্রীর পথে, মাঝে মাঝে ঝর্ণা, নির্জন অধিত্যকায় কত ধরনের বিচিত্র বন্য পুষ্প, দেওদার ও পাইন বনের ঘন ছায়া, সাধু সন্ন্যাসী, দেব মন্দির, রামচটি, শ্যামচটি, কত বর্ণনা তো সে বইয়ে পড়ে। একা বাহির হইয়া পড়া মন্দ কি? কি হইবে এখানে শহরের ঘিঞ্জি ও ধোঁয়ার বেড়াজালের মধ্যে? কিন্তু পয়সা কই? তাও তো পয়সার দরকার। তেলিরা 20 টাকা দিয়াছিল মাতৃশ্রাদ্ধের দরুন। নিরুপমা নিজে হইতে 15, বড় বউ আলাদা 10। অপু সে টাকার 1 পয়সাও রাখে নাই। অনেক লোকজন খাওয়াইয়াছে। 10 পিণ্ড দানের দিন সে কি তীব্র বেদনা। পুরোহিত বলিতেছেন, প্রেতা শ্রী সর্বজয়া দেবী। অপু ভাবে, কাহাকে প্রেত বলিতেছে? সর্বজয়া দেবী প্রেত? তাহার মা, প্রীতি আনন্দ ও দুঃখ মুহূর্তের সঙ্গিনী, এত আশাময়ী, হাস্যময়ী, এত জীবন্ত যে ছিল কিছুদিন আগেও, সে প্রেত? সে আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়? তারপরই মধুর আশার বাণী। আকাশ মধুময় হোক, বাতাস মধুময় হোক, পথের ধূলি মধুময় হোক, ঔষধি সকল মধুময় হোক, বনস্পতি মধুময় হোক, সূর্য চন্দ্র অন্তরিক্ষস্থিত আমাদের পিতা মধুময় হন। সারাদিনব্যাপী উপবাস, অবসাদ, শোকের পর এই মন্ত্র অপুর মনে সত্য সত্যই মধুবর্ষণ করিয়াছিল। চোখের জল সে রাখিতে পারে নাই। হে আকাশের দেবতা, বাতাসের দেবতা, তাই করো। মা আমার অনেক কষ্ট করে গিয়েছে। তার প্রাণে তোমাদের উদার আশীর্বাদের অমৃতধারা বর্ষণ করো। এই অবস্থায় শুধুই ইচ্ছা করে যারা আপনার লোক, যারা তাহাকে জানে ও মাকে জানিত, তাহাদের কাছে যাইতে। 1 জ্যাঠাইমারা আছেন, কিন্তু তাহাদের সহানুভূতি নাই। তবু সেখানেই যাইতে ইচ্ছা করে। তবু মনে হয়, হয়তো জ্যাঠাইমা মায়ের সম্বন্ধে 2-5টা কথা বলিবেন এখন। 2টা সহানুভূতির কথা হয়তো বলিবেন। মাস 3 এইভাবে কাটিল। এই 3 মাসের কাহিনী তাহার জীবনের ইতিহাসে একটা একটানা নিরবচ্ছিন্ন দুঃখের কাহিনী। ভবিষ্যৎ জীবনে অপু এই গলিটার নিকট দিয়া যাইতে যাইতে নিজের অজ্ঞাতসারে একবার বড় রাস্তা হইতে গলির মোড়ে চাহিয়া দেখিত। আর কখনো সে ইহার মধ্যে ঢোকে নাই। জ্যৈষ্ঠ মাসের শেষে সে একদিন খবরের কাগজে দেখিল, যুদ্ধের জন্যে লোক লওয়া হইতেছে। পার্ক স্ট্রিটে তাহার অফিস। দুপুরে ঘুরিতে ঘুরিতে সে গেল পার্ক স্ট্রিটে। টেবিলে একরাশ ছাপানো ফর্ম পড়িয়াছিল। অপু একখানা তুলিয়া পড়িয়া রিক্রুটিং অফিসারকে বলিল, কোথাকার জন্য লোক নেওয়া হবে? মেসোপটেমিয়া, রেলওয়ে ও ট্রান্সপোর্ট বিভাগের জন্যে। তুমি কি টেলিগ্রাফ জানো না মোটর মিস্ত্রি? অপু বলিল, সে কিছুই নহে, ওসব কাজ জানে না, তবে অন্য যে কোনো কাজ, কি কেরানিগিরি। সাহেব বলিলেন, না দুঃখিত, আমরা শুধু কাজ জানা লোক নিচ্ছি। বেশিরভাগ মোটর ড্রাইভার, সিগন্যালার, স্টেশন মাস্টার। এই অবস্থায় একদিন লীলার সঙ্গে দেখা। ইতস্তত লক্ষ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে একদিন ডালহাউসি স্কোয়ারের মোড়ে সে রাস্তা পার হইবার জন্য অপেক্ষা করিতেছে। সামনে একখানা হলদে রঙের বড় মিনার্ভা গাড়ি ট্রাফিক পুলিশে দাঁড় করাইয়া রাখিয়াছিল। হঠাৎ গাড়িখানার দিক হইতে তাহার নাম ধরিয়া কে ডাকিল। সে গাড়ির কাছে গিয়া দেখিল লীলা ও আরও 2-3টি অপরিচিতা মেয়ে। লীলার ছোট ভাই ড্রাইভারের পাশে বসিয়া। লীলা আগ্রহের সুরে বলিল, আপনি আচ্ছা তো অপূর্ববাবু, 3-4 মাসের মধ্যে আর দেখা করলেন না কেন বলুন তো? মা সেদিনও আপনার কথা। অপুর আকৃতিতে একটা কিছু লক্ষ্য করিয়া সে বিস্ময়ের সুরে বলিল, আপনার কি হয়েছে? অসুখ থেকে উঠেছেন নাকি? শরীর, মাথার চুল অমন ছোট ছোট, কি হয়েছে বলুন তো? অপু হাসিয়া বলিল, কই না, কি হবে?
কিছু হয়নি তো? মা কেমন আছেন? মা? তা মা তো নেই, ফাল্গুন মাসে মারা গিয়েছে। কথা শেষ করিয়া অপু আর এক দফা পাগলের মতো হাসিল। হয়তো বাল্যের সে প্রীতি নানা ঘটনায় বহু বৎসরের চাপে লীলার মনে নিষ্প্রভ হইয়া গিয়াছিল। হয়তো ঐশ্বর্যের আঁচ লাগিয়া সে মধুর বাল্য মন অন্যভাবে পরিবর্তিত হইয়াছিল ধীরে ধীরে। অপুর মুখের এই অর্থহীন হাসিটা যেন তীক্ষ্ণ ছুরির মতো গিয়া তাহার মনের কোন গোপন মণিমঞ্জুষার রুদ্ধ ঢাকনির ফাঁকটাতে হঠাৎ একটা সজোরে চাড়া দিল। এক মুহূর্তে অপুর সমস্ত ছবিটা তাহার মনের চোখে ভাসিয়া উঠিল। সহায়হীন, মাতৃহীন, আশ্রয়হীন পথে পথে বেড়াইতেছে, কে মুখের দিকে চাহিবার আছে? লীলার গলা আড়ষ্ট হইয়া গেল। একটু চুপ থাকিয়া বলিল, আপনি আমাদের ওখানে কবে আসবেন বলুন তো? না, ওরকম বললে হবে না। এ কথা আমাদের জানানো আপনার উচিত ছিল না? অন্তত মাকেও তো বলা। কাল সকালে আসুন। ঠিক বলুন, আসবেন? কেমন, ঠিক তো? সেবারকার মতো করবেন না? ভালো কথা। আপনার ঠিকানাটা বলুন তো কি? ভুলবেন না কিন্তু। গাড়ি চলিয়া গেল। বাসায় ফিরিয়া অপুর মনের মধ্যে অনেক তোলাপাড়া করিল। লীলার মুখে সে একটা কিসের ছাপ দেখিয়াছে। বর্তমান অবস্থায় মন তাহার এই আন্তরিকতা স্নেহস্পর্শটুকুরি কাঙাল বটে, কিন্তু এই বেশে কোথাও যাইতে ইচ্ছা হয় না। এই জামায়, এই কাপড়ে, এইভাবে থাক বরং। 3 দিন পরে নিজের নামে একখানা পত্র আসিতে দেখিয়া সে বিস্মিত হইল। মা ছাড়া আর তো কাহারও পত্র সে পায় নাই। কে পত্র দিল? অপূর্ববাবু, আপনার এখানে আসবার কথা ছিল সোমবারে, কিন্তু আজ শুক্রবার হয়ে গেল, আপনি এলেন না। আপনাকে মা একবার অবশ্যই আসতে বলেছেন, না এলে তিনি খুব দুঃখিত হবেন। আজ বিকেলে 5টার সময় আপনার আশা চাই। নমস্কার নেবেন, লীলা। কথাটা লইয়া মনের মধ্যে সে অনেক তোলাপোড়া করিল। কি লাভ গিয়ে? ওরা বড় মানুষ, কোন বিষয়ে সে ওদের সঙ্গে সমান যে ওদের বাড়ি যখন তখন যাইবে? মেজ বৌরানী যে তাহার কথা জিজ্ঞাসা করিয়াছেন, সেই কথাটা তাহার মনে অনেকবার আসা যাওয়া করিল। সেইটা আর লীলার আন্তরিকতা। কিন্তু মেজ বৌরানী কি তার মায়ের অভাব দূর করিতে পারিবেন? তিনি বড় লোকের মেয়ে, বড় লোকের বধূ। তাহার মায়ের আসন হৃদয়ের যে স্থানটিতে সে শুধু তাহার দুঃখিনীমা অর্জন করিয়াছে, তাহার বেদনা, ব্যর্থতা, দৈন্য দুঃখ, শত অপমান দ্বারা। 6 সিলিন্ডারের মিনার্ভা গাড়িতে চড়িয়া কোনো ধনী বধূ হউন তিনি স্নেহময়ী, হউন তিনি মহিমময়ী, তাহার সেখানে প্রবেশাধিকার কোথায়? জ্যৈষ্ঠ মাসের শেষে পরীক্ষার ফল বাহির হইল। প্রথম বিভাগের প্রথম 17 জনের মধ্যে তাহার নাম। বাংলাতে সকলের মধ্যে প্রথম হইয়াছে, এই জন্য একটা সোনার মেডেল পাইবে। এমন কেহ নাই যাহার কাছে খবরটা বলিয়া বাহাদুরি করা যাইতে পারে। কোনো পরিচিত বন্ধুবান্ধব পর্যন্ত এখানে নাই, ছুটিতে সব দেশে গিয়াছে। জ্যাঠাইমার কাছে যাইবে, গিয়া জানাইবে জ্যাঠাইমাকে। কি লাভ? হয়তো তিনি বিরক্ত হইবেন। দরকার নাই যাওয়ার। আষাঢ় মাসের মাঝামাঝি সব কলেজ খুলিয়া গেল। অপু কোনো কলেজে ভর্তি হইল না। অধ্যাপক মিস্টার বসু তাহাকে ডাকিয়ে পাঠাইয়া ইতিহাসে অনার্স কোর্স লওয়াইতে যথেষ্ট চেষ্টা করিলেন। অপু ভাবিল, কি আর হবে কলেজে পড়ে, সে সময়টা ইম্পেরিয়াল লাইব্রেরিতে কাটাব। বিয়ের ইতিহাসে এমন কোনো নতুন কথা নেই যা আমি জানি নে। ও 2 বছর মিছিমিছি নষ্ট। লাইব্রেরিতে তার চেয়ে অনেক পড়ে ফেলতে পারবক্ষণ। তাছাড়া ভর্তির টাকা, মাইনে, এসবই বা কোথায়? একটা কিছু চাকুরি না খুঁজিলে চলে না। খবরের কাগজ বিক্রয়ের পুঁজি অনেক দিন ফুরাইয়া গিয়াছে। মায়ের মৃত্যুর পর সে কাজে আর উৎসাহ নাই। একটা ছোট ছেলে পড়ানো আছে, তাতে শুধু 2টো ভাত খাওয়া চলে দুবেলা। কোনো মতে ইকমিক কুকারে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ ও ভাত।
মাছ, মাংস, দুধ, ডাল, তরকারি অনেক দিন আগে দেখা স্বপ্নের মতো মনে হয়। যাক সেসব, কিন্তু ঘর ভাড়া, কাপড় জামা, জলখাবার এসব কিসে চলে? তাহা ছাড়া অপুর অভিজ্ঞতায় জন্মিয়াছে যে কলিকাতায় ছেলে পড়ানো বাবার মুখে শৈশবের শেখা উদ্ভট শ্লোকের পদ্মপত্রস্থিত জলবিন্দুর মতো চপল। আজ যদি যায় কাল দাঁড়াইবার স্থান নাই। কয়েকদিন ধরিয়া খবরের কাগজ দেখিয়া দেখিয়া পাইওনিয়ার ড্রাগ স্টোরসে একটা কাজ খালি দেখা গেল দিন কতক পরে। আমহার্স্ট স্ট্রিটের মোড়ে বড় দোকান, পেছনে কারখানা, তখনও ভিড় জমিতে শুরু হয় নাই। অপু ঢুকিয়াই এক স্থূলকায় আধবয়সী ভদ্রলোকের একেবারে সামনে পড়িল। ভদ্রলোক বলিলেন, কাকে চান? অপু লাজুক মুখে বলিল, আগে চাকরি খালির বিজ্ঞাপন দেখে তাই। ও, আপনি ম্যাট্রিক পাস? আমি এবার আইএ। ভদ্রলোক পুনরায় তাকিয়ায় ভর দিয়া হাল ছাড়িয়া দিবার সুরে বলিলেন, ও আইএ পাস নিয়ে আমরা কি করব? আমাদের লেভেলিং ও মাল বটলিং করার জন্য লোক চাই। খাটুনি খুব। সকাল 7টা থেকে 10:30, মধ্যে 1.5 ঘন্টা খাবার ছুটি, আবার 12টা থেকে 5টা। কাজের চাপ পড়লে তো রাত 8টাও বাজবে। মাইনে কত? আপাতত 15। ওভারটাইম খাটলে 2 আনা জলখাবার। সেসব আপনাদের কলেজের ছোকরার কাজ নয় মশাই। আমরা এমনি মোটামুটি লোক চাই। ইহার দিন কতক পরে আরেকটি চাকুরি খালির বিজ্ঞাপন দেখিয়া গেল ক্লাইভ স্ট্রিটে। দেখিল সেটা একটা লোহা লক্করের দোকান, বাঙালি ফার্ম। একজন 30-32 বছরের অত্যন্ত চুল ফাঁপানো টেরিকাটা লোক ইস্ত্রি করা কামিজ পরিয়া বসিয়া আছে। মুখের নিচের দিকের গড়নে একটা কর্কশ ও স্থূল ভাব। এমন ধরনের চেহারা ও চোখের ভাবকে সে মাতাল ও কুচরিত্র লোকের সঙ্গে মনে মনে জড়িত করিয়া থাকে। লোকটি অত্যন্ত অবজ্ঞার সুরে বলিল, কে কে এখানে? অপুর নিজেকে অত্যন্ত ছোট বোধ হইল নিজের কাছে। সে সংকুচিত সুরে বলিল, এখানে একটা চাকরি খালি দেখে আসছি। লোকটার চেহারা বড় লোকের বাড়ির উশৃঙ্খল অসচ্চরিত্র বড় ছেলের মতো। পূর্বে এই ধরনের লোকের সহিত তাহার পরিচয় হইয়াছে। লীলাদের বাড়ি বর্ধমানে থাকিতে। এই টাইপটা সে চেনে। কর্কশ সুরে লোকটি বলিল, কি করো তুমি? আমি আইএ পাস, করিনি কিছু। আপনাদের এখানে টাইপরাইটিং জানো না? যাও যাও, এখানে হবে না। ওই কলেজ এখানে চলবে না, যাও। সেদিনকার ব্যাপারটা বাসায় আসিয়া গল্প করাতে ক্যাম্বেল স্কুলের ছাত্রটির এক কাকা বলিলেন, ওদের আজকাল ভারী দেমাক। যুদ্ধের বাজারে লোহার দোকানদার সব লাল হয়ে যাচ্ছে, দালালেরা পর্যন্ত 2 পয়সা করে নিলে। অপু বলিল, দালাল আমি হতে পারিনি? কেন পারবেন না? শক্তটা কি? আমার শ্বশুর একজন বড় দালাল। আপনাকে নিয়ে যাব একদিন, সব শিখিয়ে দেবেন। আপনাদের মতো শিক্ষিত ছেলে তো আরও ভালো কাজ করবে। মহা উৎসাহে ক্লাইভ স্ট্রিট অঞ্চলের লোহার বাজারে দালালি করিতে বাহির হইয়া প্রথম 4-5 দিন ঘোরাঘুরি সার হইল। কেহ ভালো করিয়া কথাও বলে না। একদিন এক বড় দোকানে জিজ্ঞাসা করিল, বল্টু আছে? 5 ইঞ্চি 5 জ। অপু বল্টু কাহাকে বলে জানে না। কোন দিকের মাপ 5 ইঞ্চি 5 জ তাহাও বুঝিতে পারিল না। নোটবুকে টুকিয়া লইল। মনে মনে ভাবিল, একটা অর্ডার তো পাইয়াছে, খুঁজিবার মতো কিছু একটা জুটিয়াছে এতদিন পরে। 5 ইঞ্চি 5 জ বল্টু এই দোকান ওই দোকান দিন 4 বৃথা খোঁজাখুঁজির পর তাহার ধারণা পৌঁছিল যে জিনিসটা বাজারে সুলভ প্রাপ্য নয় বলিয়াই দোকানি এত সহজে তাহাকে অর্ডার দিয়াছিল। একদিন একজন দালাল বলিল, মশাই 100 ইঞ্চি ঘেরের শীষের পাইপ দিতে পারেন জোগাড় করে 250 ফুট? যান না, অর্ডারটা নিয়ে আসুন, এই পাশেই ইউনাইটেড মেশিনারি কোম্পানির অফিস থেকে। পাশেই খুব বড় বাড়ি। অফিসের লোক প্রথমে তাহাকে অর্ডার দিতে চায় না। অবশেষে জিজ্ঞাসা করিল, মাল আমাদের এখানে ডেলিভারি দিতে পারবেন তো? এ কথার মানে ঠিক না বুঝিয়াই সে বলিল, হ্যাঁ, তা দিতে পারব। বহু খুঁজিয়া কলেজ স্ট্রিটের যে দোকান হইতে মাল বাহির হইল, তাহারা মাল নিজের খরচে কোথাও ডেলিভারি দিতে রাজি নয়। অপু নিজের ঘাড়ে ঝুঁকি লইয়া গরুর গাড়িতে সীসার পাইপ বোঝাই দেওয়াইল।
রাজা উডমান স্ট্রিটে দুপুর রৌদ্রে মাল আনিয়া হাজিরও করিল। ইউনাইটেড মেশিনারি কোম্পানি কিন্তু গাড়ির ভাড়া দিতে একদম অস্বীকার করিল। মাল তো এখানে ডেলিভারি দিবার কথাই ছিল, তবে গাড়ি ভাড়া কিসের? অপু ভাবিল, না হয় নিজের দালালির টাকা হইতে গাড়ি ভাড়াটা মিটাইয়া দেবেক্ষণ। এখন কাজে নামিয়া অভিজ্ঞতাটাই আসল, নাই বা হইল বেশি লাভ। সে বলিল, আমার ব্রোকারেজটা? সে কি মশাই, আপনি 5.5 আনা ফুটে দর দিয়েছেন, আপনি দালালি নেননি? সে কখনো হয় নাকি? অপু জানে না যে প্রথম দর দিবার সময়ই তাহার মধ্যে দালালি ধরিয়া দিবার নিয়ম। সবাই তাহা দিয়া থাকে। সেও যে তাহা দেয় নাই এ কথা কেহই বিশ্বাস করিল না। বারবার সেই কথা তাহাদের বুঝাইতে গিয়া নিজের আনাড়িপনাই বিশেষ করিয়া ধরা পড়িল। সীসার পাইপলার গোমস্তা তাহাদের বিল বুঝিয়া পাইয়া চলিয়া গেল। 3 দিন ধরিয়া রৌদ্রে ছোটাছুটি ও পরিশ্রম সার হইল। একটি পয়সা তাহাকে বিল দিল না কোনো পক্ষই। খোট্টা গাড়োয়ান পথ বন্ধ করিয়া দাঁড়াইল, বলিল, হামারা ভাড়া কন দেগা? একজন বৃদ্ধ মুসলমান দালালের একপাশে দাঁড়াইয়া ব্যাপার দেখিতেছিল। অপু আফিস হইতে বাহির হইয়া আসিলেই সে বলিল, বাবু, আপনি কতদিন এ কাজে নেমেছেন? কাজ তো কিছুই জানেন না দেখছি। অপুকে সে কথা স্বীকার করিতে হইল। লোকটি বলিল, আপনি লেখাপড়া জানেন, ওসব খুচরো কাজ করে আপনার পোষাবে না। আপনি আমার সঙ্গে কাজে নামবেন? বড় মেশিনারি দালালি, ইঞ্জিন, বয়লার, এইসব একবারে 500-700 টাকা রোজগার হবে। বাবু, ইংরেজি জানি না তো, তাই। তা যদি জানতাম, এ বাজারে এতদিন গুছিয়ে নামবেন আমার সঙ্গে? অপু হাতে স্বর্গ পাইয়া গেল। গাড়োয়ানটাকে ভাড়াটা যে দণ্ড দিতে হইল, আনন্দের আতিশয্যে সেটাও গ্রাহ্যের মধ্যে আনিল না। মুসলমানটির সঙ্গে তাহার অনেকক্ষণ কথাবার্তা হইল। অপু নিজের বাসার ঠিকানা দিয়া দিল। স্থির হইল কাল সকাল 10টার সময় এইখানে লোকটি তাহার জন্য অপেক্ষা করিবে। অপু রাত্রে শুইয়া মনে মনে ভাবিল, এতদিন পরে একটা সুবিধে জুটেছে, এইবার হয়তো পয়সার মুখ দেখিবে। কিন্তু মাসখানেক কিছুই হইল না। একদিন দালালটি তাহাকে বলিল, 2টোর পর আর বাজারে থাকেন না, এতে কি হয় কখনো বাবু? যান কোথায়? অপু বলিল, ইম্পেরিয়াল লাইব্রেরিতে পড়তে যাই। 2টো থেকে 7টা পর্যন্ত থাকি। একদিন যেও, দেখাবো কত বড় লাইব্রেরি। লাইব্রেরির ইতিহাস খুব আগ্রহের সঙ্গে পড়ে। কোন এক দরিদ্র ঘরের ছোট ছেলের কাহিনী পড়িতে বড় ইচ্ছা যায়। সংসারে দুঃখ কষ্টের সঙ্গে যুদ্ধ, তাহাদের জীবনের অতি ঘনিষ্ঠ ধরনের সংবাদ জানিতে মন যায়। মানুষের সত্যকার ইতিহাস কোথায় লেখা আছে? জগতের বড় ঐতিহাসিকদের অনেকেই যুদ্ধ বিগ্রহ ও রাজনৈতিক বিপ্লবের ঝাঁঝে সম্রাট সম্রাজ্ঞী মন্ত্রীদের সোনালী পোশাকের জাঁকজমকে দরিদ্র গৃহস্থের কথা ভুলিয়া গিয়াছেন। পথের ধারের আম গাছে তাহাদের পুঁটুলি বাঁধা ছাতু কবে ফুরাইয়া গেল। সন্ধ্যায় ঘোড়ার হাট হইতে ঘোড়া কিনিয়া আনিয়া পল্লীর মধ্যবিত্ত ভদ্রলোকের ছেলে তাহার মায়ের মনে কোথায় আনন্দের ঢেউ তুলিয়াছিল। 6000 বছরের ইতিহাসে সেসব কথা লেখা নাই, থাকিলেও বড় কম। রাজা যযাতি কি সম্রাট অশোকের শুধু রাজনৈতিক জীবনের গল্প সবাই শৈশব হতে মুখস্থ করে, কিন্তু ভারতবর্ষের, গ্রিসের, রোমের জব গম ক্ষেতের ধারে অলিভ, বন্য দ্রাক্ষা, মাটল ঝোপের ছায়ায় ছায়ায় যে প্রতিদিনের জীবন হাজার হাজার বছর ধরিয়া প্রতি সকাল সন্ধ্যায় যাপিত হইয়াছে, তাহাদের সুখ দুঃখ, আশা নিরাশার গল্প, তাহাদের বুকের স্পন্দনের ইতিহাস সে জানিতে চায়। কেবল মাঝে মাঝে এখানে ওখানে ঐতিহাসিকদের লেখা পাতায় সম্মিলিত সৈন্যব্যূহের এই আড়ালটা সরিয়া যায়। সারিবাঁধা বর্ষার অরণ্যের ফাঁকে দূর অতীতের এক ক্ষুদ্র গৃহস্থের ছোট বাড়ি নজরে আসে। অজ্ঞাতনামা কোনো লেখকের জীবন কথা কি কালের স্রোতে কুলে লাগা এক টুকরা পত্র, প্রাচীন মিশরের কোন কৃষকপুত্রকে শস্য কাটিবার জন্যে কি আয়োজন করিতে লিখিয়াছিল, বহু হাজার বছর পরে তাদের টুকরা ভূগর্ভে প্রথিত মৃন্ময় পাত্রের মতো দিনের আলোর বাহির হইয়া আসে। কিন্তু আরও ঘনিষ্ঠ ধরনের, আরও তুচ্ছ জিনিসের ইতিহাস চায় সে।
মানুষ, মানুষের বুকের কথা শুনিতে চায়। আজ যা তুচ্ছ, 1000 বছর পরে তা মহাসম্পদ। ভবিষ্যতের সত্যকার ইতিহাস হইবে এই কাহিনী, মানুষের মনের ইতিহাস, তার প্রাণের ইতিহাস। আর একটা দিক তাহার চোখে পড়ে, একটা জিনিস বেশ স্পষ্ট হইয়া ওঠে তাহার কাছে, মহাকালের এই মিছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতিহাস গিবন ভ্রমশূন্য লিখিয়াছেন কি অন্য কেহ ভ্রমশূন্য লিখিয়াছেন, এ বিষয়ে তাহার তত কৌতূহল নাই। সে শুধু কৌতূহলাক্রান্ত মহাকালের এই বিরাট মিছিলে। 1000 যুগ আগেকার কত রাজা রানী, সম্রাট, মন্ত্রী, খোজা, সেনাপতি, বালক, যুবা, কত অশ্রুনয়না তরুণী, কত অর্থলুপ্সু রাজপুরুষ, যাহারা অর্থের জন্যে অন্তরঙ্গ বন্ধুর গুপ্ত কথা প্রকাশ করিয়া তাহাকে ঘাতকের কুঠারের মুখে দ্বিধাবোধ করে নাই। অনন্তকাল সমুদ্রে ইহাদের ভাসিয়া যাওয়ার, বুদ্বুদের মতো মিলাইয়া যাওয়ার দিকটা কোথায়? তাদের বৃথাশ্রমের পুরস্কার, তাদের অর্থলিপ্সার সার্থকতা। এদিকে ছুটাছুটি সার হইতেছে, কাজে কিছুই হয় না। সে তো চায় না বড় মানুষ হইতে। খাওয়া পড়া চলিয়া গেলেই সে খুশি। পড়াশোনা করার সে সময় পায় ও নিশ্চিন্ত হইতে পারে। কিন্তু তাও তো হয় না। টিউশনি না থাকিলে একবেলা আহারও জুটিত না যে। তাছাড়া এইসব জায়গার আবহাওয়াই তাহার ভালো লাগে না আদৌ। চারিধারে অত্যন্ত হুঁশিয়ারি, দর কষাকষি, শুধু টাকা 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 সংক্রান্ত কথাবার্তা। লোকজনের মুখে ও চোখের ভাবে ইতর ও অশোভন লোভ যেন উগ্রভাবে ফুটিয়া বাহির হইতেছে। এদের পাকা বৈষয়িক কথাবার্তায় ও চালচলনে অপু ভয় খাইয়া গেল। লাইব্রেরির পরিচিত জগতে আসিয়া সে হাঁপ ছাড়িয়া বাঁচে প্রতিদিন। একদিন মুসলমান দালালটি বাজারে তাহার কাছে 2টি টাকা ধার চাহিল। বড় কষ্ট যাইতেছে, পরের সপ্তাহেই দিয়া দিবেক্ষণ। অপু ভাবিল হয়তো বাড়িতে ছেলে মেয়ে আছে, রোজগার নাই 1 পয়সা। অর্থাভাবের কষ্ট যে কি তাহা সে ভালো করিয়াই বুঝিয়াছে এই 2 বৎসরে। নিজের বিশেষ সাচ্ছল্য না থাকিলেও 1টি টাকা বাসা হইতে আনিয়া পরদিন বাজারে লোকটাকে দিল। ইহার দিন 7 পর অপু সকালে ঘুম ভাঙিয়া উঠিয়া ঘরের দোরে কাহার ধাক্কার শব্দ পাইল। দোর খুলিয়া দেখিল মুসলমান দালালটি হাসি মুখে দাঁড়াইয়া। এসো এসো আব্দুল, তারপর খবর কি? আদাববাবু, চলুন ঘরের মধ্যে বলি। এ ঘরে আপনি একলা থাকেন না আর কেউ থাকে? ও বেশ ঘর তো বাবু। এসো এসো, চা খাবে? চা পানের পর আব্দুল আসিবার উদ্দেশ্য বলিল। ব্যারাকপুর একটা বড় বয়লারের সন্ধান পাওয়া গিয়াছে। ঠিক সেই ধরনের বয়লারেরই আবার এদিকে একটা খরিদ্দার জুটিয়া গিয়াছে। কাজটা লাগাইতে পারিলে 300 টাকার কম নয়। একটা বড় দাও, কিন্তু মুশকিল দাঁড়াইয়াছে এখনই ব্যারাকপুরে গিয়ে বয়লারটি দেখিয়ে আসা দরকার এবং কিছু বায়না দেবারও প্রয়োজন আছে। অথচ তাহার হাতে একটা পয়সাও নাই। এখন কি করা? অপু বলিল, খোদের মাল ইন্সপেকশনে যাবে না? আগে আমরা দেখি, তবে তো খদ্দেরকে নিয়ে যাব। 1.5% করে ধরলেও 450 টাকা থাকবে আমাদের। খদ্দের হাতের মুঠোয় রয়েছে। আপনি নির্ভাবনায় থাকুন। এখন টাকার কি করি? অপু পূর্বদিন টিউশনির টাকা পাইয়াছিল। বলিল, কত টাকা দরকার? আমি তো ছেলে পড়ানোর মাইনে পেয়েছি। কত তোমার লাগবে বলো? হিসাবপত্র করিয়া 8 টাকা পড়িবে দেখা গেল। ঠিক হইল আব্দুল এবেলা বয়লার দেখিয়া আসিয়া ওবেলা বাজারে অপুকে সব খবর দেবে। অপু বাক্স খুলিয়া টাকা আনিয়া আব্দুলের হাতে দিল। বৈকালে সে পাটের এক্সচেঞ্জের বারান্দাতে বেলা 5টা পর্যন্ত আগ্রহের সহিত আব্দুলের আগমন প্রতীক্ষা করিল। আব্দুল সেদিন আসিল না। পরদিনও তাহার দেখা নাই। ক্রমে একে একে 7-8 দিন কাটিয়া গেল। কোথায় আব্দুল? সারা বাজার ও রাজা উডম্যান স্ট্রিটের লোহার দোকান আগাগোড়া খুঁজিয়াও তাহার সন্ধান মিলিল না। ক্লাইভ স্ট্রিটের এক দোকানদার শুনিয়া বলিল, কত টাকা নিয়েছে আপনার মশাই? আব্দুল তো? মশাই জোচ্চুরের ধাড়ি, আর টাকা পেয়েছেন।
টাকা নিয়ে সে দেশে পালিয়েছে, আপনিও যেমন। প্রথমে সে কথাটা বিশ্বাস করিল না। আব্দুল সেরকম মানুষ নয়, তাহা ছাড়া এত লোক থাকিতে তাহাকে কেন ঠকাইতে যাইবে? কিন্তু এই ধারণা বেশি দিন টিকিল না। ক্রমে জানা গেল আব্দুল দেশে যাইবে বলিয়া যাহার কাছে সামান্য কিছু পাওনা ছিল সব আদায় করিয়া লইয়া গিয়াছে দিন 7 আগে। কাঁটা পেরেকের দোকানের বৃদ্ধ বিশ্বাস মহাশয় বলিলেন, আশ্চর্য কথা মশাই, সবাই জানে আব্দুলের কাণ্ড কারখানা, অথচ আপনি তাকে চেনেননি 2-3 মাসেও। রাধে কেষ্ট, ব্যাটা জোয়ার চোরের ধাড়ি, হার্ডওয়্যারের বাজারে সবাই চিনে ফেলেছে। এখন আর সুবিধা হয় না, তাই গিয়ে আজকাল জুটেছে মেশিনারির বাজারে। কোনো দোকানে তো আপনার একবার জিজ্ঞেস করা উচিত ছিল। হার্ডওয়্যারের দালালি করা কি আপনার মতো ভালো মানুষের কাজ মশাই? অল্প বয়স, অন্য কাজ কিছু দেখে নিন গে। এখানে কথা বেচে খেতে হবে, সে আপনার কর্ম নয়। তবুও ভালো যে 8 টাকার উপর দিয়ে গিয়েছে। 8 টাকা বিশ্বাস মহাশয়ের কাছে যত তুচ্ছই হোক, অপুর কাছে তাহা নয়। ব্যাপার বুঝিয়া চোখে অন্ধকার দেখিল। গোটা মাসের ছেলে পড়ানোর দরুন সব টাকাটাই যে সে তুলিয়া দিয়েছে আব্দুলের হাতে। এখন সারা মাস চলিবে কিসে? বাড়ি ভাড়ার দেনা, গত মাসের শেষে বন্ধুর কাছে ধার, এসবের উপায়? দিশেহারা ভাবে পথ চলিতে চলিতে সে ক্লাইভ স্ট্রিটের শেয়ার মার্কেটের সামনে আসিয়া পড়িল। দালাল ও ক্রেতাদের চিৎকার, মারোয়াড়িদের ভিড় ও ঠেলাঠেলি। থনিক্রফট 6 আনা, থনিক্রফট 6 আনা, নাগরমোল 5.5 আনা। বেজায় ভিড়, বেজায় হইচই। লালদিঘির পাশ কাটাইয়া লাট সাহেবের বাড়ির সম্মুখ দিয়া সে একেবারে গড়ের মাঠের মধ্যে কেল্লার দক্ষিণে একটা নির্জন স্থানে একটা বড় বাদাম গাছের ছায়ায় আসিয়া বসিল। আজই সকালে বাড়িওয়ালা একবার তাগাদা দিয়াছে, কাপড় একেবারে নাই। না কুলাইলেও ছেলে পড়ানোর টাকা হইতে কাপড় কিনিবে ঠিক করিয়াছিল। রুমমেট তো নিত্য ধারের জন্য তাগাদা করিতেছে। আব্দুল শেষকালে এইভাবে ঠকাইল তাহাকে। চোখে তাহার জল আসিয়া পড়িল। দুঃখ দিনের সাথী বলিয়া কত বিশ্বাস সে করিত আব্দুলকে। অনেকক্ষণ বসিয়া রহিল। ঝাঁঝা করিতেছে দুপুর, বেলা 1:30 আন্দাজ। কেহ কোনো দিকে নাই, আকাশ মেঘমুক্ত। দূর প্রসারী নীল আকাশের গায়ে কালো বিন্দুর মতো চিল উড়িয়া চলিয়াছে। দূর হইতে দূরে, সেই ছেলেবেলাকার মতো, ছোট হইতে হইতে ক্রমে মিলাইয়া চলিয়াছে। একজন ঘেঁষেড়া বর্ষার লম্বা লম্বা ঘাস কাটিতেছে। ছোট একটি খোট্টাদের মেয়ে ঝুড়িতে ঘুঁটে কুড়াইতেছে। দূরে খিদিরপুরের ট্রাম যাইতেছে। গঙ্গার দিকে বড় একটা জাহাজের চোঙো, ফোর্টের বেতারের মাস্তুল। 1, 2, 3, 4। আকাশ কি ঘন নীল! এই তো চারিধারের মুক্ত সৌন্দর্য। এই কম্পমান শ্রাবণ দুপুরের খর রৌদ্র, বিদ্যুৎ, সূর্য, রাত্রির তারা, প্রেম, মা, দিদি, অনিল। মাথার উপর নিঃসীম নীল আকাশ, মৃত্যুপারের দেশ। চিররাত্রির অন্ধকারে যেখানে সাঁই সাঁই রবে ধূমকেতুর দল আগুনের পুচ্ছ দুলাইয়া উড়িয়া চলে। গ্রহ ছোটে, চন্দ্র সূর্য লাটিমের মতো আপনার বেগে আপনি ঘুরিয়ে বেড়ায়। তুহিন শীতল বোম পথে দূরে দূরে দেবলোকের মেরু পর্বতের ফাঁকে ফাঁকে তাহারা মিটমিট করে। এই পরিপূর্ণ মহিমার মধ্যে জন্ম লইয়া 8 টাকা, তুচ্ছ 8 টাকা! এ কোন বিচিত্র জগৎ! কিসের থনিক্রফট আর কিসের নাগরমল! কখন বেলা 5টা বাজিয়া গিয়াছিল, কখন একটু দূরে একটা ফুটবল টিমের খেলা আরম্ভ হইয়া গিয়াছিল। একটা বল দুম করিয়া তাহার একেবারে সামনে আসিয়া পড়াতে তাহার চমক ভাঙিল। উঠিয়া সে বলটা দুহাতে ধরিয়া সজোরে একটা লাথি মারিয়া সেটাকে ধাবমান লাইন্সম্যানের দিকে ছুঁড়িয়া দিল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ 10ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।